পড়ছিলাম বেলতলি, কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা ৩২। রিমঝিমের বিয়ের কথা শুনে প্রণব হলুদের দিন সন্ধ্যায় এসে পৌঁছায়। ছেলেটাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে, কিন্তু কেউ তার এই শুকিয়ে কাটকাট হয়ে যাওয়া মুখটার কারণ খুঁজে পেল না। সবাই ভেবেই নিল হয়তো কাজের অনেক চাপ, কিন্তু সত্যিটা এমন নয়। প্রণব নিজের মনে অনেক গোপন এক অনুভূতি যত্ন করে আগলে এসেছে। এই গোপন অনুভূতির মালকিন হচ্ছে রিমঝিম, যাকে সে ভালোবাসে। ঠিক কত বছর ধরে নিজেও জানে না, কিন্তু সে রিমঝিমের যোগ্য নয়। এজন্য তাকে কখনো সাহস করে বলা হয়নি, ঝিম, তোমাকে আমি ভালোবাসি। যতবার রিমঝিমের জন্য পাত্রপক্ষ দেখতে আসতো, তার হৃদয় ক্ষতবিক্ষত হতো। সে প্রতিবার প্রচণ্ড ভয়ে কাতর হয়ে থাকতো, দোয়া করতো যেন রিমঝিমকে সে হারিয়ে না ফেলে। সে কখনো রিমঝিমকে মনের কথা বলতে পারেনি দুটো কারণে। এক, সে মাহারা ছেলে, আর দুই, চাকরি হারিয়েছিল। কে এক বেকার ছেলেকে মেয়ে দেবে? সে যতই বাবার বড় ব্যবসা হোক না কেন, এই সমাজে সবার আগে ছেলের ইনকামটাই দেখে। প্রণব নিজেও কখনো আত্মসম্মান খুইয়ে খালি হাতে রিমঝিমকে চাইতে পারত না। রিমঝিম খুব দামি, তার জন্য দামি জিনিসকে সে কোনো আক্কেলে ঘরে তোলার মতো চিন্তা করত। অন্তত রিমঝিমের প্রয়োজন মেটানোর মতো হলেও তার সামর্থ্য থাকতে হবে। সেটুকু সামর্থ্যও তার ছিল না। মেয়েটাকে খালি পকেটে কি করে সে রানী করে রাখত? সে পাগলের মতো ইন্টারভিউ দিয়েছিল যেখানে সেখানে, শুধু একটা চাকরি, একটা, সাথে সাথে সে রিয়াজ সাহেবের কাছে বাবাকে পাঠাবে। কিন্তু সেই চাকরির দেখা পেতেও যেন সময় লেগে গেল। ইন্টারভিউর পর তাকে বাতিল করলে সর্বপ্রথম সান্ত্বনাটা রিমঝিমই তাকে দিত, অথচ রিমঝিম কখনো টেরও পায়নি তাকে ঘিরেই প্রণবের এত আয়োজন। শেষমেশ যখন এই চাকরি পেল, সে রিমঝিমের থেকে দূরে যেতে হলেও গেল। নিজেকে কয়েক মাসের সময় দিয়েছিল। পরিকল্পনা ছিল কিছুদিনের মধ্যে প্রস্তাব দিয়ে তাকে চমকে দেবে, কিন্তু রিমঝিমের বিয়ের কথা শুনে সে নিজেই চমকে গেল। তার ভালোবাসা আজীবনের জন্য মনেতেই দলা পাকিয়ে রইল, প্রকাশ করার সুযোগ পেল না। ভালোবাসার সময় এত পাষাণ কেন? কেন? কোনো রকমে অফিসের পোশাক পরেই সে রিমঝিমদের বাড়ির দিকে হাঁটা দেয়। সে একটু দেখবে হলুদের সাজে রিমঝিমকে কেমন লাগছে। নিশ্চয়ই মেয়েটার মুখের রং ফিরে এসেছে। আগামীকাল সে রিমঝিমের বিয়েতে আসবে না। তার বুকে মোটেও এতটা সাহস নেই যে রিমঝিমকে অন্য কারো বউরূপে দেখবে। যেখানে নিজের হতেই দেখলো না, সেখানে অন্য কারো হয়ে যেতে কি করে দেখবে? বাড়ির কাছাকাছি আসতেই দেখলো গান বাজনার কোনো শব্দ নেই। উল্টো বাড়ির কিছু পুরুষ হন্তদন্ত উভ্রান্তর মতো রিক্সা সিএনজি করে কোথায় যেন যাচ্ছে। প্রণবের কারণ বুঝলো না। সে পথিমধ্যে জুনায়েদকে দেখল। সে নিজেও কোথাও যাওয়ার জন্য রিক্সা খুঁজছে। প্রণব তাকে আটকালো। ছেলেটার চোখ মুখ অস্বাভাবিক লাল। প্রণবের কেন যেন বুক শিউরে উঠল অজানা আতঙ্কে। কি হচ্ছে এসব? জুনায়েদ, কি হয়েছে? সবাই কোথায় যাচ্ছে অনুষ্ঠান ফেলে? এবার জুনায়েদ কাঁদো কাঁদো হয়ে বলল, আর বিয়ে? আপার বিয়ে ভেঙে গেছে। তার চাইতেও বড় কথা, আপার অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে। কান্নার দমকে জুনায়েদ আর কিছু বলতে পারল না। প্রণবের মনে হলো বুক থেকে কেউ হৃৎপিণ্ডটাকে ছিঁড়ে নিচ্ছে। প্রণব কোনো মতে বলল, আমিও যাব, চল। কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। হাসপাতালের করিডোরে পিনপতন নীরবতা। কারো মুখে কোনো কথা নেই। সবার মুখেই শঙ্কা, ভয় এবং বিধ্বস্ত ভাব। করিডোরে বসে থাকার এই সময়টা সবচেয়ে কঠিন। রিমঝিমের এখনো জ্ঞান ফিরেনি। আল্লাহর অশেষ রহমতে বড় কিছু হয়নি, তবে কিছু তো ড্যামেজ অবশ্যই হয়েছে। হাত ভেঙেছে তার, মাথাতেও আঘাত পেয়েছে, তবে গুরুতর নয়। তবে হাসপাতালে পৌঁছতে দেরি হলে বড় কিছু হওয়ার সম্ভাবনা ছিল। এছাড়া বাদ বাকি টুকটাক আঘাত, মাথা থেকে অনেক রক্ত গেছে, এজন্য তাকে রক্তও দিতে হয়েছে। অবস্থা সেভাবে বিস্তারিত বলেনি ডাক্তাররা, তবে বোঝা যাচ্ছে এখনও অবস্থা আশঙ্কাজনক। রিমঝিমের জ্ঞান ফেরানোটা জরুরি। আল্লাহর উপর ভরসা করা ছাড়া সবাই উপায়হীন। ডাক্তার তো শুধু উসিলা মাত্র। রাজিয়া শেখ মৌন আসেনি। মেয়েরা বাড়িতে থেকেই রাজিয়া শেখকে সামলাচ্ছে। তিনি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। রিয়াজ সাহেব শক্ত হয়ে বসা। তার পাশে ছায়ার মতো সঙ্গ দিচ্ছে ইয়ামিন, ইয়াসিন এবং মশিউর সাহেব। ইয়াসিন আজকেই এসেছে। ইয়ামিন তো নিজেকে দোষারোপ করছে এই ঘটনার জন্য। যতই হোক রাহাত তার বন্ধু। তার বিয়েতেই তো রাহাত আর রিমঝিমের দেখা হয়েছিল। ইয়াসিন এতে ছোট ভাইয়ের কাঁধে হাত রাখলেন। তোর কোনো দোষ নেই, যা হয়েছে সবটা ভাগ্যক্রমে। ইয়ামিন তাও শুনল না। সে ভাবতেই পারছে না এমন অকৃতজ্ঞ বন্ধুর সাথে এতদিন সে চলাফেরা করেছে।
যার কারণে তার পরিবারের মানুষ আজ ক্ষতির সম্মুখীন হয়েছে। এই দোষে নিজের ভুল ছাড়া সে কিছুই চোখে দেখছে না। ইয়ামিনের চোখ মুখের রং দেখলেই বোঝা যায় যদি ভুলক্রমেও রাহাত তার সামনে চলে আসে ওকে সে ছাড়বে না। কিছুই তোই না। একপাশে প্রণব দাঁড়িয়ে নিভিড় তার কাঁধে হাত রাখলো। প্রণব এতে আরো আবেগী হয়ে পড়ে, ভাঙা গলায় বলল, আমি কি বেশি দেরি করে ফেললাম নিবিড়? নিবিড় আশ্বাস দেয়, না, রিমঝিম ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আল্লাহ এতটাও নির্দয় নন। রিমঝিমের অ্যাক্সিডেন্টের কথা শুনে রাহাত ছুটে আসে। সে রিয়াজ সাহেবকে বারবার বলে, আমার ভুল হয়েছে আঙ্কেল, আমি রিমঝিমকে ছাড়বো না, ওকে আমি বিয়ে করব। রিয়াজ সাহেব মুখ ফিরিয়ে নিলেন। রাহাতকে তিনি দেখতেও ইচ্ছুক না। রাহাত এদিকে অপরাধ বোধে ভুগছে। সে তো ভাবেইনি তার সামান্য বিয়ে ভাঙা রিমঝিমের উপর এত ঝড় তুলবে যে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তার বারবার রিমঝিমের হাস্যোজ্জ্বল মুখটা মনে আসছে। সে রিমঝিমকে বিয়ে করবে বলেই ঠিক করে নেয়, নয়তো এই অপরাধবোধ তার কখনোই ঘুচবে না। ইয়ামিন রাহাতকে দেখেই রেগে গেল। নিঃশব্দ করিডোরে সে অকাজ করে বসলো। রাহাতের কলার ধরে তাকে একপাশে টেনে নিল। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় হাসপাতালে আসার? আমার ভাগ্নেকে পুরোদমে মেরে ফেলতে আসছিস? এত কিছুতে তোর মন ভরে নাই? বিরাট ঝামেলা পাকানোর আগেই মশিউর সাহেব নিবিড় এবং ইয়াসিন ইয়ামিনকে দূরে সরিয়ে আনলো। প্রণব দূর থেকে আগুন চোখে রাহাতকে দেখছে। তার সেই ক্রোধ যদি রাহাত তাকিয়ে দেখত, সেই চোখের চাহনি তাকে পুরোদমে ভস্ম করে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু প্রণব রিমঝিমের দুশ্চিন্তায় রাহাতের দিকে এক ধাপও এগোলো না। মশিউর সাহেব শক্ত গলাতেই রাহাতকে বলল, তুমি এখন এখান থেকে যাও। রিমঝিমের হুঁশ ফিরলে ও যা চাইবে তাই হবে। আপাতত তোমাকে আমরা কেউই দেখতে চাইছি না। মশিউর সাহেবের এমন প্রত্যাখ্যানে রাহাতের মুখ ছোট হয়ে গেল। কল কাটার আগে রিমঝিম তাকে বলেছিল যেন তাদের আর কখনো যোগাযোগ না হয়। রাহাত তাও নির্লজ্জের মতো ফিরেছে। কোথাও একটা এখনো তার আশা আছে। রিমঝিম তাকে এত সহজে ফেরাতে পারবে না। ভালোবাসে মেয়েটা তাকে। সেই ক্ষুদ্র আশা নিয়েই রাহাত চলে গেল। রাহাত যেতেই প্রণব এক মুহূর্ত দেরি করল না। উভ্রান্তের মতো রিয়াজ সাহেবের পায়ের কাছে বসলো। এতে উপস্থিত সবাই অবাক। রিয়াজ সাহেব চোখ কপালে তুলে প্রণবের দিকে তাকালো। প্রণব খুবই কাতর গলায় বলল, আঙ্কেল প্লিজ রিমঝিমকে আমার করে দেন। আমি ওকে আর দুঃখ পেতে দিব না। ওকে হারাতে পারবো না। ও সেরে উঠলেই আমি কাজে ডাকবো। আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আঙ্কেল, প্লিজ দয়া করুন আমার উপর। শেষ রাতের দিকে রিমঝিমের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই দেখলো প্রণব বসা। রিমঝিমকে পিট পিট করে তাকাতে দেখে প্রণব যেন প্রাণ ফিরে পেল। বড্ড সাহস নিয়ে রিমঝিমের হাতের উপর নিজের বড় হাতটা রেখে বলল, ঝিম আমাকে দেখতে পাচ্ছ? কেমন লাগছে এখন? রিমঝিম প্রণবের দিকে তাকালো যেন সে আশা করেনি প্রণবকে প্রথমে দেখতে পারবে। চারপাশে তাকিয়ে সবকিছু বোঝার চেষ্টা করলো। ধাতস্থ হয়ে আবারও প্রণবের দিকে তাকালো। প্রণব ততক্ষণে ডাক্তার ডাকতে ব্যস্ত। রিমঝিম আরও কিছুটা সুস্থ হয়ে এলো সকাল 10টার পর। রাজিয়া শেখ, মৌন সবাই এসেছে তাকে দেখতে। রাজিয়া শেখই নাস্তা বানিয়ে আনলেন মেয়ের জন্য। তিনি বেশ শক্ত নারী, কিন্তু মেয়ের সামনে এসে বারবার চোখ ভিজে উঠছে। ব্যান্ডেজে আবৃত তার সন্তানকে কিছুতেই মেনে নিতে পারছেন না। রিমঝিমকে বসতে সাহায্য করলো নার্স। নার্সের পাশাপাশি মৌনও সাহায্য করলো। রিমঝিম ধীরে ধীরে বলল, আত্মীয়রা? মনও বুঝলো রিমঝিম এখনো বিয়ে বাড়ি নিয়ে, আত্মীয়দের নিয়ে চিন্তিত। ওটাকে অবশ্য এখন বিয়ে বাড়িও বলা চলে না। মৌন বলল, সব ঠিক আছে, তুমি চিন্তামুক্ত থাকো আপা। নিজের শরীরের আগে খেয়াল রাখতে হবে। পরপর কয়েকজন এলো। রিয়াজ সাহেব মেয়েকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভোর রাতে মেয়ের দুশ্চিন্তায় নিজেও কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে এখন তিনি ঠিক আছেন। রাহাতের অনবরত বিরক্ত তাকে অতিষ্ঠ করে তুলেছে। এজন্য রিয়াজ সাহেব মেয়েকে সোজা সাপটা জিজ্ঞেস করলেন, তুমি কি রাহাতকে বিয়ে করতে চাও মা? রিমঝিম বাবার দিকে তাকালো, সময় নিয়ে বলল, ওর মুখটাও আমি দেখতে চাই না। বিয়ে তো দূরের বিষয় বাবা, দয়া দেখাতে বিয়ে করতে চাইছে। ওর দয়ার দরকার নেই আমার। সে আজ আমাকে অসম্মান করেছে, বিয়ের পর করবে না তার গ্যারান্টি কি? রিয়াজ সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার ভরসা ঠিক রিমঝিমের উত্তর এমনই হবে। পেছন থেকে হঠাৎ প্রণব এগিয়ে এলো। এখানে সকলে উপস্থিত। প্রণব কারো দিকে না ফিরে রিমঝিমের চোখে চোখ রেখে বলল, ঝিম এতদিন আমার চাকরির জন্য একটা কথা বলতে পারিনি তোমায়। আমি তোমাকে ছোট থেকে দেখেছি, চিনি। তোমাকে আলাদা করে চেনার প্রয়োজন নেই আমার। আমি জানি এগুলো বলার পরিস্থিতি নেই এখন, আবার এর থেকে ভালো সময়ও নেই কথাটা বলার।
ঝিম, আমাকে বিয়ে করবে? এই অযোগ্য ছেলেটাকে তোমার হাজবেন্ড হওয়ার সুযোগ করে দেবে? সকলে বিস্ময়ের চরম পর্যায়ে প্রণবের এমন প্রস্তাবে। রিমঝিম নিজেও। ওরা নিজেরা কথা বলুক ভেবে বাকিরা ধীরে সুস্থে বেরিয়ে গেল। রিমঝিম অস্ফুট স্বরে বলল, প্রণব ভাই, আপনি সজ্ঞানে আছেন? আছি ঝিম, আছি। সজ্ঞানে, সম্পূর্ণ মন থেকেই বলছি। আমার সব কিছু জেনে শুনেও আপনি সেই ঘটনায় নিজে উপস্থিত ছিলেন। চাঁদের গায়েও দাগ আছে ঝিম। তাই বলে কি সে অসুন্দর? তাকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি না, তাকে আমরা প্রতিদিন মুগ্ধ চোখে দেখি। তুমি আমার এমনই একজন ঝিম। ভুল চোখ তোমার, আমার, সবারই আছে। কেউ দুনিয়াতে পারফেক্ট হয় না। আমি নিজেই যে তোমার যোগ্য নই। রিমঝিমের চোখ ঝাপসা হয়ে এলো। আজ অবধি সবাই শুধু তার খুঁত বের করেছে। এই প্রথম প্রণব তার এত কিছু জেনেও সে নিজেকে রিমঝিমের অযোগ্য দাবি করছে। প্রণব আবারও বলল, আমি জানি আমার মানে। বাবার সাথে মিলে একা একা ভাই বোনদের মানুষ করেছি, চাকরি করছি, সেই বেতনও খুব কম। কিন্তু তবুও আমার তোমাকে লাগবে ঝিম। আমি আর নিতে পারবো না। তুমি অন্য কারো হয়ে যাবে। প্লিজ ফিরিয়ে দিও না। অপেক্ষা করতে পারবো, তবু প্রত্যাখ্যান শুনতে পারবো না। যদি ভাবো জোর করছি, তবে তাই। তোমার কাছে আমার সুখ চাইছি, দিবে না? রিমঝিম প্রণবের দিকে তাকালো। এক রাতের মধ্যেই চেহারার কি হাল করেছে সে। চোখ ভর্তি আকুতি। এই আকুতিকে ফিরিয়ে দেওয়ার মতো শব্দ ডিকশনারির কোনো পৃষ্ঠায় আছে? রিমঝিম ভাঙা গলায় বলল, আমার প্রতি আপনার কোনো অভিযোগ নেই প্রণব ভাই? ওহ, নেই। একবার আমাকে সুযোগ দিয়েই দেখো না রিমঝিম। আমাদের কাপল হিসেবে খুব সুন্দর লাগবে। আমার কল্পনাকে বাস্তবে রূপান্তর করার সিদ্ধান্ত তোমার ঝিম। আবেগে কিনা কে জানে, ঘণ্টাখানেকের মাঝেই রিমঝিম তার মতামত জানালো। অতঃপর প্রণবের পীড়াপিড়িতে জুম্মার পর হাসপাতালেই দুজনের বিয়ে হয়ে গেল। এতে 100% বড়দের সাই ছিল। প্রণবের বাবা তো চোখ মুছে বললেন, আল্লাহ অবশেষে আমার ছেলেটার দিকে মুখ ফিরে তাকিয়েছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও রিমঝিম মা। ধুমধাম করে তোমাকে আমার বাড়িতে তুলব। হাসপাতালে রিমঝিমের আরও 2 দিন কেটে গেল। এই 2 দিন কেউ থাকুক বা না থাকুক, প্রণব সবসময় তার পাশে ছায়ার মতো থেকেছে। বইয়ের যতটুকু যত্ন নেওয়ার প্রয়োজন সে প্রতিনিয়ত তাই করেছে। যখন রিমঝিমের খুব বোরিং সময় কাটে, তখন প্রণব তাকে বই থেকে গল্প পড়ে শোনাচ্ছে। মনোর কাছে শুনেছে রিমঝিম গল্পের বই পড়তে পছন্দ না করলেও তাকে কেউ পড়ে শোনালে ভালো হয়। প্রণব সেটাই বাস্তবায়ন করছে। রিমঝিম হতভম্ব, বিমূঢ় হয়ে প্রণবকে দেখে যাচ্ছে। পুরনো ক্ষত তার এখনও সেভাবে সারেনি। অনেকটা সময় লেগে যেতে পারে, কিন্তু প্রণবের প্রচেষ্টা, তার প্রতি যত্ন তাকে বড্ড মুগ্ধ করে যাচ্ছে। মানুষটা একবারও বলেনি রাহাতকে ভুলে যেতে, বরঞ্চ প্রতিনিয়ত রাহাতের দেওয়া ক্ষতগুলোকে সারিয়ে তোলার চেষ্টা করছে। বহিরাগত ক্ষতর সাথে তার ভেতরটাও যত্ন নিচ্ছে। জীবনে কি কোনো ভালো কাজ করেছিল যার জন্য আল্লাহ এত উত্তম প্রতিদান দিলেন? এটাকেই কি বলে ধৈর্যের ফল মিষ্টি হয়? হাসপাতালে 5 দিনের মাথায় আবারও প্রণবের চাকরি চলে যায়, কারণ সে অফিস যায়নি 5 দিন। সর্বোচ্চ 2 দিন ছুটি নেওয়া যেতে পারে। তাই বলে পরপর 5 দিন ডিউটিতে না আসাটা কোনো অফিসে মেনে নেবে না। ওটা কর্মক্ষেত্র, মামা বাড়ির আবদার নয়। রিমঝিমেতে চিন্তিত হয়ে পড়ল, কিছুটা ব্যস্তও হলো। প্রণব তার কপালে আলতো করে অধর ছুঁয়ে দিল। মেয়েটা মুহূর্তেই শান্ত হয়ে গেল। প্রণব রিমঝিমের দিকে তাকিয়ে বলল, আমার জন্য তুমি সবার আগে ইম্পর্টেন্ট ঝিম। তুমি ভাবতেও পারবে না কত শত দোয়ার ফল তুমি। সেখানে এই 1-2 চাকরি কি করে তোমার থেকে দূরে রাখবে বলো তো? আমার এখন সবচেয়ে বেশি জরুরি তুমি, তোমার সঙ্গ। চাকরি একটা গেলে আরেকটা পাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তগুলো বারবার ফিরে আসবে না।